A 32-year-old black woman presents with 3-month history of non-productive cough, dyspnea, and pulsating chest pain. Especially on climbing stairs, she reports intermittent fevers of 239 degrees Celsius, 3.5 kg weight loss. She complains of wrist and ankle pain that has interfered with her work. She smokes 2 packets of cigarettes per day. Her full blood count is normal and her serum ANA is negative. On examination, there are red nodules over her lower legs. তাহলে young female patient dry cough আছে, shortness of breath আছে, weight loss আছে, আর সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের রেড নোডুল আছে অন লোয়ার লেগ। এক্সেলেন্ট। তাহলে দুজন অ্যান্সারই কারেক্ট। এটা হচ্ছে সাইকোটিসিস একটা সিনারিও। তাহলে রেড নোডুলস অফ লোয়ার লেগস, এটা দেখি বুঝাইছে। এরাইথেমা নোডোসাম। তাহলে আমাদের সার্কোটিসিসের সবথেকে কমন ইনভলভমেন্ট থাকে হচ্ছে লাং ইনভলভমেন্ট। ইউজুয়ালি পেশেন্টগুলোর ড্রাই কাফ নিয়ে প্রেজেন্ট করতে পারে, শর্টনেস অফ ব্রেথ থাকতে পারে, অথবা অনেক সময় শুধু অ্যাসিম্পটোমেটিক থাকতে পারে, জাস্ট এক্সরে করার সময় বাইলেটারাল হাইড্রোলিম্ফেনোডাই থাকতে পারে। কিছু পেশেন্ট আছে হাইপার ক্যালসিমিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিছু পেশেন্ট নিউরোপ্যাথি নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো মোস্ট কমন প্রেজেন্টেশন হচ্ছে ড্রাই কাফ, শর্টনেস অফ ব্রেথ, আর হচ্ছে বাইলেটারাল হাইড্রোলিম্ফেনোপ্যাথি। অনেক সময় ইরাইথেমা নোডোসামে ক্লু দেওয়া থাকে, যেরকম রেড নোডিউলস ওভার দ্য শিন বা ওভার দ্য লোয়ার লেগ। ইরাইথেমা নোডোসাম এটা কি গুড প্রগনোস্টিক সাইন নাকি ব্যাড প্রগনোস্টিক সাইন? ইরাইথেমা নোডোসাম এটা কি গুড প্রগনোস্টিক ফ্যাক্টর আর ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর? আচ্ছা, আমাদের ডেভিডসনে সাইকোটিসের বেশ কয়েকটা ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টর বলা আছে। একটা হচ্ছে এক্সেপশন, যেটা হচ্ছে গুড প্রগনোস্টিক ফ্যাক্টর। এটা হচ্ছে এমআরসি কমন একটা প্রশ্ন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ গুড প্রগনোস্টিক ফ্যাক্টর ফর সার্কোটিসিস? তাহলে কোনো পেশেন্ট যদি এখন নোডোসাম থাকে, এটা প্রগনোসিস ভালো। আর ব্যাড প্রগনোস্টিক ফ্যাক্টরগুলো ডেভিডসন আছে, একটু দেখে নিন। A patient with small cell lung cancer has a serum sodium concentration 121 millimole per liter. Which of the following is the most likely cause? Excellent. তাহলে সিআরডি কারণে স্মল সেল লাং কার্সিনোমাতে হাইপোনাট্রিমি হতে পারে। আর কোনো কারণে হাইপোনাট্রিমি হতে পারে লাং কার্সিনোমা পেশেন্টে? সিআরডি ক্ষেত্রে পটাশিয়াম কেমন থাকবে, মানে আদার ইলেকট্রোলাইটস গুলা? ইউভলমিক, ঠিক আছে। পটাশিয়াম কেমন থাকবে? পটাশিয়াম কি বেশি থাকবে, কম, নাকি নর্মাল থাকবে? তো এই জিনিসগুলো কনসেপ্ট ক্লিয়ার না থাকলে, মানে পরীক্ষা একটু ঘুরাই কোশ্চেন আসে, তখন প্রশ্নগুলো বোঝা যাবে না। আচ্ছা, সিআরডি কি হয়, আমাদের মেইন প্রবলেম কি হয়? এডি সিক্রেশন কি বেশি হয় নাকি কম হয়? বেশি সিক্রেশন হয়। এডিএস এর ফাংশন কি?
সিয়াড মানে হচ্ছে এখানে এক্সেসিভ অ্যান্টি ডায়ুরেটিক হরমোন সিক্রেশন করবে। এডিএস এর সাথে সোডিয়ামের কোনো রিলেশন নাই। এডিএস হচ্ছে জাস্ট ওয়াটার রিটেনশন করে। তাহলে এটা হচ্ছে ব্লাডে ওয়াটার বাড়াবে। তাহলে আমাদের বডিতে যদি ওয়াটার রিটেনশন বেশি হয় তাহলে সোডিয়াম কি হবে? সোডিয়াম কনসেন্ট্রেশন কমে যাবে। কারণ সোডিয়াম হচ্ছে আমাদের বডিগুলির সাথে সব থেকে বেশি রিলেটেড। আর সোডিয়াম এবং ওয়াটার দুইটা রিটেনশন করে কোন হরমোন? এটা কাজ হচ্ছে অ্যালডোস্টেরনের কাজ। এটা হচ্ছে ডিফারেন্ট। তাহলে এডিএস এর মেইন কাজ হচ্ছে ওয়াটার রিটেনশন করা শুধু। এর সাথে ইলেকট্রোলাইটস এর কোনো সম্পর্ক নাই। তাহলে ওয়াটার যখন রিটেনশন করবে বেশি, সে আমাদের বডিতে কি হবে? তখন প্লাজমা ভলিউম বেড়ে যাবে, সোডিয়ামের কনসেন্ট্রেশন ফল করবে, এবং এটা সোডিয়ামের সাথে বেশি রিলেটেড, যেহেতু সোডিয়ামটা আমাদের মেনলি এক্সট্রাসেলুলার ফ্লুইডে থাকে। এক্ষেত্রে পটাশিয়াম কেমন হবে? ইউজুয়ালি নর্মাল থাকে বা লো নর্মাল থাকতে পারে। টিপিক্যাল হচ্ছে পটাশিয়াম নর্মাল থাকবে। আর বডি ভলিউম কন্ডাকশন কেমন হবে? ইউ ভলিউমিক হবে। এখন কোন একটা পেশেন্টের লাং কার্সিনোমা আছে, সোডিয়াম কম কিন্তু পটাশিয়াম বেশি, তাহলে এটা কারণ কি হতে পারে? স্মল সেল লাং কার্সিনোমা কোথায় কোথায় মেটাস্টেসিস হয়? না, টপিক্যারিস হলে সেক্ষেত্রে হাইপোক্যালেমিয়া প্রেজেন্ট করবে। স্মল সেল লাং কার্সিনোমা মেটাস্টেসিস হয় কোথায় কোথায়? ব্রেইন, বোন, লিভার, অ্যাড্রেনাল, স্কিন। তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে যদি মেটাস্টেসিস হয় লিভার এই লাং কার্সিনোমা, তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হবে। অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি হলে সোডিয়াম আর পটাশিয়াম কেমন হবে? তাহলে অ্যালডোস্টেরন হরমোনের কাজ হচ্ছে সোডিয়াম রিটেনশন করা, পটাশিয়াম সিক্রেশন করা, মানে সোডিয়াম বাড়ায় পটাশিয়াম কমায়। যদি অ্যাড্রেনাল মেটাস্টেসিস হয় তাহলে অ্যাড্রেনাল সিনথেসিসটা এই সিক্রেশন কমে যাবে, ফলে বডিতে সোডিয়াম বাড়বে, পটাশিয়াম কমে যাবে। সরি, উল্টা বললাম, সোডিয়াম কমে যাবে, পটাশিয়াম বাড়বে আর কি, যদি অ্যাড্রেনাল ডেফিসিয়েন্সি হয়। তাহলে লাং কার্সিনোমা পেশেন্ট যদি আমাদেরকে হাইপোনাট্রিমিয়া আছে, সাথে হাইপার ক্যালেমিয়া আছে, তাহলে এটা ইন্ডিকেট করে অ্যাড্রেনাল মেটাস্টেসিস। তাহলে হাইপোনাট্রিমিয়া হলে আমাদের দেখতে হবে যে পটাশিয়ামটা কি অবস্থা আছে। আর যদি একটোপিক এসিটি সিক্রেশন হয়, তাহলে একটোপিক এসিটি সিক্রেশন হলে সেক্ষেত্রে এক্সেসিভ কর্টিসল সিক্রেশন হয়। এসিটিস হচ্ছে কর্টিসলকে স্টিমুলেট করে। এই কর্টিসল দেন কাজ করছে অ্যালডোস্টেরন লাইক অ্যাক্টিভিটি, মানে মিনারেল কর্টিকয়েড রিসেপ্টরে কাজ করে। তো তাদের ক্ষেত্রে কি হবে? হাইপোক্যালেমিয়া হবে। তাহলে আমরা রেসপিরেটরি পড়ার সময় আলোচনা করছিলাম যে লাং কার্সিনোমা কোনো পেশেন্টের যদি হাইপোনাট্রিমিয়া হয় তাহলে দুইটা ডিফারেন্সিয়াল আসতে পারে, একটা হচ্ছে সিয়াড আর একটা হচ্ছে অ্যাড্রেনাল মেটাস্টেসিস। আমরা পটাশিয়াম দিকে আলাদা করতে পারবো। আর যদি কোনো পেশেন্টের হাইপোক্যালেমিয়া থাকে, হাইপার টেনশন থাকে, তাহলে সেটা হচ্ছে একটোপিক এসিডের সিক্রেশন। লাং কার্সিনোমা থেকে তিন ধরনের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স পরীক্ষা আসতে পারে। এই সবগুলো হচ্ছে স্মল সেল লাং কার্সিনোমা ফিচার্স। স্মল সেল লাং কার্সিনোমাটা ইউজুয়ালি মেটাস্টেসিস বেশি হয়। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ মোস্ট অ্যাকুরেট? এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যদিও খুবই কমপ্লিকেটেড। A previously healthy 26-year-old naval diving officer is admitted to the hospital with a sudden onset left-sided chest pain. Chest X-ray confirms a small left-sided pneumothorax. The patient is breathless at rest and oxygen saturation 95%. He smokes 5 to 10 cigarettes a day. তাহলে আমরা রেসপিরেটরি
মেডিসিনে পড়াশোনা বলছিলাম, এটা ডায়াগনোসিস কি? নিউমোথোরাক্স। নিউমোথোরাক্সের ম্যানেজমেন্টের সময় কি কি জিনিস দেখবো? একটা হচ্ছে এটা প্রাইমারি বা সেকেন্ডারি কিনা। 2 নম্বর দেখবো হচ্ছে সাইজ। থার্ড দেখবো হচ্ছে সিমটোমেটিক কিনা। তাহলে এই 3টা জিনিসের উপরে আমাদের হচ্ছে ট্রিটমেন্ট ডিপেন্ড করবে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে এটা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি নিউমোথোরাক্স? সেকেন্ডারি। সেকেন্ডারি কেন? আচ্ছা, প্রাইমারি আর সেকেন্ডারির মধ্যে পার্থক্য হচ্ছে প্রাইমারিতে কোনো আন্ডারলাইং লাং ডিজিজ থাকবে না, সেকেন্ডারি ক্ষেত্রে আন্ডারলাইং লাং ডিজিজ থাকবে। সেকেন্ডারি ক্ষেত্রে সিওপিডি হিস্ট্রি থাকতে পারে, আগে হয়তো কোনো টিবি আছে বা কার্সিনোমা আছে বা সিস্টিক কোনো ডিজিজ আছে। আর প্রাইমারি ক্ষেত্রে কোনো লাং ডিজিজ আগে থেকে থাকবে না। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইমারি নিউমোথোরাক্স। সেকেন্ড হচ্ছে সাইজ কেমন? স্মল সাইজ, মানে লেস দেন 2 সেন্টিমিটার। থার্ড পয়েন্ট হচ্ছে পেশেন্ট সিমটোমেটিক নাকি অ্যাসিমটোমেটিক। তো ব্রেথলেসনেস আছে, তার মানে সিমটোমেটিক। তাহলে এটা কোন ক্যাটাগরিতে পড়বে? প্রাইমারি নিউমোথোরাক্সের মধ্যে সিমটোমেটিক অ্যান্ড সাইজ লেস দেন 2 সেন্টিমিটার। তাহলে এদের ক্ষেত্রে ট্রিটমেন্ট অপশন কি হবে? এক্সিলেন্ট। তাহলে এদের ক্ষেত্রে আমরা শুধু অ্যাসপিরেশন করবো। তাহলে আমরা যদি বাকি অপশনগুলো দেখি, চেস্ট ড্রেন হচ্ছে আমরা প্রাইমারিতে দিই সেকেন্ড লাইন ট্রিটমেন্ট অপশন হিসেবে। মানে ইনিশিয়ালি আমরা যদি অ্যাসপিরেশন করে দেখি যে পেশেন্টের রেসপন্স করতেছে না বা 2.5 লিটারের বেশি ফ্লুইড অ্যাসপিরেশন, স্পেসিফিক কিছু ইন্ডিকেশন ছাড়া আমরা চেস্ট ড্রেন দিব না। তারপর হচ্ছে ইফ অ্যাডমিটেড ফর অবজারভেশন হি ডাজ নট নিড অক্সিজেন। এটাও ফলস। পেশেন্ট সিমটোমেটিক হলে আমাদেরকে অবশ্যই অক্সিজেন দিতে হবে, এদের ক্ষেত্রে অবজারভেশন সুযোগ নেই। যদি এমন হতো যে প্রাইমারি সাইজ ছোট, পেশেন্ট অ্যাসিমটোমেটিক, তাহলে সেক্ষেত্রে আমরা অবজারভেশন করতাম, অক্সিজেন না দিলেও হয়তো। Once the pneumothorax has resolved, he can go back to work, including resuming his diving. তাহলে পেশেন্টের নিউমোথ্রাক্স হলে পেশেন্টের জন্য ডাইভিং কন্ট্রাইন্ডিকেটেড আনলেস ফ্লুরোডিসিস করা হয়। তাহলে এটাও ফলস। সিম্পল অ্যাসপিরেশন ইজ দ্য ফার্স্ট লাইন ট্রিটমেন্ট ইফ দ্য পেশেন্ট ইজ সিমটোমেটিক। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। Smoking cessation has no role in the management except for the prevention of COPD in later life. তাহলে এটাও ফলস। নিউমোথ্রাক্সের পেশেন্টের নন ফার্মাকোজেল ট্রিটমেন্ট মধ্যে ফার্স্টই হচ্ছে স্মোকিং বন্ধ করতে হবে। তাহলে এর আগে ক্লাসে আমরা নিউমোথ্রাক্সের ম্যানেজমেন্ট ডিসকাস করছিলাম। এটা বিভিন্ন পরীক্ষার প্রশ্ন আসতে পারে। তাহলে একটা সিনারিও আমরা পড়লাম যে প্রাইমারি নিউমোথোরাক্স, স্মল সাইজ, সিমটোমেটিক, এর ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে সিম্পল অ্যাসপিরেশন। A 46-year-old woman is admitted to hospital with a community-acquired left-sided basal pneumonia. She is on the appropriate antibiotics. She is still pyrexia 4 days after admission. Chest X-ray confirms a left pleural effusion. A diagnostic tap is performed under ultrasound. Which one of the following would be the strongest indication to insert a chest drain in this patient? তাহলে এটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করছিলাম যে নিউমোনিয়ার পেশেন্টের প্যারানিউমোনিক ইফিউশন আছে, এই পেশেন্টের চেস্ট ড্রেনের ইন্ডিকেশন কি? তার মানে একটা পুজাল ইফিউশনের পেশেন্টে আমরা কখন চেস্ট ড্রেন দিব? তাহলে এটা হচ্ছে ডেভিডসনের প্রশ্ন। কি হবে অ্যান্সার? এক্সেলেন্ট। তাহলে একটা আমরা বলছিলাম যে সবথেকে ইম্পর্টেন্ট ইন্ডিকেশন হচ্ছে পিএইচ যদি লেস দেন 7.2 হয় পুজাল ফ্লুইডে। সেকেন্ড হচ্ছে যদি পেশেন্টের ব্লাড এই পুজাল ফ্লুইডের গ্লুকোজ লেস দেন 2.2 মিলিমোল পার লিটার হয়। এলডিএইচ যদি মোর দেন 1000 থাকে। একটা হচ্ছে যদি পেশেন্টের ফ্র্যাঙ্ক পাস বা এমপাইমা থাকে। তাহলে এই কন্ডিশনগুলোতে আমাদের পেশেন্টের পুজাল ইনফেকশন থাকলে সে তাদের ক্ষেত্রে চেস্ট ড্রেন দিতে হবে। A 19-year-old army cadet
is admitted to hospital with cough, headache, and malaise. He has a temperature of 38 degrees Celsius, liver function and blood count normal. Cold agglutinins are positive. Chest X-ray shows bibasal shadowing. তাহলে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা সহজ সিনারি বলা যায়। তাহলে ইয়ং পেশেন্ট হিমোলাইটিক অ্যানিমিয়া আছে বা কোল্ড অ্যাগ্লুটিন পজিটিভ সাথে নিউমোনিয়া। ডায়াগনোসিস হচ্ছে মাইকোপ্লাজমা নিউমোনিয়া। A 35-year-old woman complains of a painful rash on her legs. She also gives 3-month history of dyspnea on exertion. Her doctor arranged for her to have a chest X-ray, and this shows bilateral hilar prominence. Examination of her legs reveals a tender purplish red nodular rash on her shins. Apart from a few bibasal crepitations on auscultation, systemic examination is normal. Pulmonary examination shows mildly impaired DLCO. Diagnosis is sarcoidosis. Investigation কি করব আমরা? Most appropriate investigation to support the likely diagnosis. এসি হচ্ছে আমরা এক্সেলেন্ট। এটা অ্যান্সার আসলে এইচআরসিটি টেস্ট। তাহলে এসি লেভেল আমরা সার্কোইডোসিসের ক্ষেত্রে দেখতে পারি, বাট এটা হচ্ছে খুবই নন স্পেসিফিক একটা টেস্ট। এটা যদি নেগেটিভ বা পজিটিভ থাকে এটা তেমন কোনো কিছু ইন্ডিকেট করে না। পজিটিভ থাকলে জাস্ট ক্লু দিতে পারে যে সার্কোইডোসিস এটা হইতে পারে। বাট এই পেশেন্টের ক্ষেত্রে কি আছে, আমরা যদি পালমোনারি ফাংশন টেস্ট দেখি তার হচ্ছে রেস্ট্রিকটিভ প্যাটার্নে লাং ফাংশন আছে, সাথে বাইবেজাল ক্রেপস আছে। সো এই পেশেন্টের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইচআরসিটি টেস্ট করা, যে পেশেন্টের কোনো ইন্টারস্টাল লাং ডিজিজ আছে কিনা। যদি ইন্টারস্টাল লাং ডিজিজ থাকে, পেশেন্ট অলরেডি বাইলেটারাল হাইলার লিম্ফেডেনোপ্যাথি আছে, শর্টনেস অফ ব্রেথ আছে, সো এইচআরসিটিতে আমরা ইন্টারস্টাল লাং ডিজিজ পেলে এটা সার্কোইডোসিসের জন্য আরো বেশি ডায়াগনস্টিক ইনফরমেশন দিবে। তাহলে এটা অ্যান্সার আছে এইচআরসিটি টেস্ট। এসি লেভেল করা যেতে পারে, বাকি যেগুলো আছে সবগুলো করা যেতে পারে, বাট এই কোনোটাই মানে এইচআরসিটির মতো এত ইম্পর্টেন্ট না। A 60-year-old man presents to the clinic with 6-month history of dyspnea on exertion and non-productive cough. On examination, there is clubbing and crepitations are here at the lung base. There is no wheeze on lung auscultation. Lung function test shows reduced vital capacity, increased ratio of FEV1 by FBC. মানে বয়স্ক একটা পেশেন্ট নন প্রোডাক্টিভ বা ড্রাই কাপ নিয়ে প্রেজেন্ট করছেন, আর লাং ফাংশন টেস্ট দেখা গেছে রেস্ট্রিকটিভ প্যাটার্ন। এক্সেলেন্ট। তাহলে ডায়াগনোসিস ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস। এটা ইউজুয়ালি ওল্ডার পেশেন্টগুলোর ক্ষেত্রে বেশি হয়। পেশেন্টের মেইন কমপ্লেন থাকে এক্সারশনাল ডিসনিয়া এন্ড সাথে ড্রাই কাফ থাকতে পারে। এক্সারশন প্লানে ক্লাবিং এন্ড ক্রিপিটেশন পাইতে পারি। পালমোনারি ফাংশন টেস্ট করলে রেস্ট্রিকটিভ প্যাটার্ন পাওয়া যাবে। তাহলে আমরা বলছিলাম 3C মনে রাখার জন্য: সায়ানোসিস, ক্লাবিং এন্ড ক্রিপিটেশন। A 49-year-old woman has been admitted with hemoptysis and epistaxis. Chest X-ray shows multiple nodular lesions with alveolar shadowing. Her serum is positive for cyanca. Excellent. Diagnosis হচ্ছে গ্রানোমাটোসিস উইথ পলিঅ্যানজাইটিস। তাহলে জিপের ক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন দেখা যাবে যে অনেক বড় বড় সিনারিও দেওয়া যাচ্ছে, কিছু প্রশ্ন দেখা যাবে এখন শর্ট সিনারিও আর কি। Which form of lung disease develops typically in people with alpha-1 antitrypsin deficiency? এক্সেলেন্ট। তাহলে হচ্ছে এখানে এমফাইসেমা হয়। আলফা-1 অ্যান্টিট্রিপসিন এটার কাজ কি?
তাহলে আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন কি করে, নিউট্রোফিল ইলাস্টেস নামক যে এনজাইম আছে এটাকে ইনহিবিট করে। তাহলে কোনো পেশেন্ট যদি আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডেফিসিয়েন্সি থাকে তাহলে ইনহিবিটরি ইফেক্টটা সে করতে পারবে না। নিউট্রোফিল ইলাস্টেস এনজাইম তখন বেশি বেশি কাজ করবে। সে কি করবে, ইলাস্টিন ফাইবারগুলোকে ড্যামেজ করে। এই ইলাস্টিন ফাইবারগুলো হচ্ছে মেইনলি আমাদের যে অ্যালভিওলার সাপোর্ট আছে সেটাকে, এই সাপোর্টটা মেনটেন করে। সো যদি আলফা নিউট্রিশন ডেফিসিয়েন্সি হয় তাহলে নিউট্রোফিলার চিজগুলো কি করবে, বেশি বেশি ইলাস্টিনগুলো ড্যামেজ করবে, পেশেন্টের এমফাইসেমা ডেভেলপ করবে। তাহলে প্যাথোলজিস্ট অনেক পরীক্ষা আসে যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ আলফা অ্যান্টিট্রিপসিন, তাহলে এটা হচ্ছে নিউট্রোফিল ইলাস্টেজ ইনহিবিটর। Which of the following methods of assessment is the most appropriate to confirm diagnosis of pulmonary embolism? Excellent. তাহলে এটা হচ্ছে সিটিপিএ। এটা আমরা সিনারিও পড়তেছি না। পালমোনারি এম্বোলিজম থেকে দুই ভাবে প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে কনফার্মেটরি কোনটা, আর একটা অনেক সময় আসতে পারে যে মোস্ট সেন্সিটিভ বা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট নেগেটিভ প্রেডিক্টিভ ভ্যালু কোন টেস্টের আর কি। তাহলে ডায়াগনোসিস কনফার্ম করার জন্য আমরা করবো হচ্ছে সিটিপিএ, আর যদি আমরা ডায়াগনোসিস এক্সক্লুড করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা করবো ডি টাইমার। এটা আসলে সিনারির উপর ডিপেন্ড করবে, আগে ওয়েল স্কোর করে তারপর আমরা দেখবো। 37-year-old patient with hemophilia A has been complaining of fever and dry cough. Interstitial pneumonia was diagnosed. He only makes intermittent contact with medical service, although he has been made aware that he is HIV positive. After 7 days of treatment with doxycycline 200 mg per day, his temperature was still 39 degrees Celsius. Chest X-ray showed increased interstitial infiltrates. Excellent. তাহলে ডায়াগনোস হচ্ছে নিউমোসিস্টাইটিস জিরোভেসি নিউমোনিয়া। তাহলে এইচআইভি পজিটিভ পেশেন্ট যদি ফিভার ড্রাই কাপ নিয়ে প্রেজেন্ট করে, এক্সামিনেশন ফাইন্ডিংস মিনিমাল থাকে, এক্সরেতে দেখা যায় যে ইন্টারস্টিয়াল ইনফিল্ট্রেশন আছে, তাহলে আমাদের ডায়াগনোস হবে নিউমোসিস্টাইটিস জিরোভেসি নিউমোনিয়া। আর একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক ফিচার্স থাকতে পারে এক্সাশনাল ডিস্যাচুরেশন। A 49-year-old woman has been admitted with hemoptysis and epistaxis. The chest X-ray shows multiple rounded lesion and alveolar shadowing. Sianca positive. Lab test showed leukocytosis without eosinophilia, microhematuria, proteinuria, and Sianca positive. Which drug treatment is the most appropriate? তাহলে এখানে ডায়াগনোসিস কি, এটা ডায়াগনোসিস হচ্ছে গ্রানুলোসিস পলিঅ্যানজাইটিস। এই ধরনের যে কোনো ভাস্কুলাইটিস যদি এখন লাইফ থ্রেটেনিং প্রেজেন্টেশন হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে সাইক্লোফসফামাইড উইথ স্টেরয়েড। তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে ডি। After a tennis match, a thin 20-year-old woman complains of left-sided chest pain that radiates into her abdomen. Physical examination reveals reduced air entry at the left base of the lung with hyperresonant percussion. Abdominal examination shows generalized tenderness. A few minutes later, she develops cyanosis. Diagnosis এই হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। কোনো পেশেন্টের টেনশন নিউমোথোরাক্স থাকলে সেক্ষেত্রে ট্রিটমেন্ট কি হবে তাহলে? তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে আমরা হচ্ছে হোয়াইট বোন নিডল ইন্ট্রোডিউস করব।
A 43-year-old patient with rheumatoid arthritis has been referred to you because of increasing shortness of breath and dry cough. Which medication is most likely to be responsible for her symptoms? তাহলে হচ্ছে মিথোট্রিক্সেট। মিথোট্রিক্সেট কি করে তাহলে এখানে? আচ্ছা, এটা হচ্ছে যে ডিপেন্ড করবে হচ্ছে ডিউরেশনের উপরে। যদি পেশেন্ট অ্যাকুট প্রেজেন্টেশন হয় তাহলে সেটা হচ্ছে মিথোট্রিক্সেট ইনডিউসড নিউমোনাইটিস হতে পারে, যদি হাই ডোজে পেশেন্ট খেয়ে থাকে আর কি, মিথোট্রিক্সেট টক্সিটি হয়। আর যদি লং টাইম ইউজ করে সেক্ষেত্রে হচ্ছে ফাইব্রোসিস হতে পারে। আচ্ছা, এখানে ফাইব্রোসিস কোথায় হবে, লোয়ার জোন আর আপার জোন? আচ্ছা, ড্রাগস গুলো ফাইব্রোসিস কোথায় করে, লোয়ার আর আপারে? লোয়ার জোন ফাইব্রোসিস। তাহলে আমরা এর আগে ক্লাসও মনে হয় বলছিলাম অ্যাসবেস্টোসিস, তারপর হচ্ছে কানেক্টিভ টিস্যু ডিজিজ এক্সেপ্ট অ্যাঙ্কালাইজিং স্পন্ডিলাইটিস, তারপর হচ্ছে ইডিওপ্যাথিক পালমোনারি ফাইব্রোসিস অ্যান্ড ড্রাগস। এগুলো সবাই হচ্ছে লোয়ার জোন ফাইব্রোসিস করে। তাহলে লোয়ার জোন এবং আপার জোন ফাইব্রোসিস এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষণের সিনারিগুলোতে মিক্সড ফিচার্স থাকতে পারে। যেমন কোন একজন ফার্মার তার মতো আর্থাইটিস আছে, মিথোট্রিক্সেট ড্রাগ খাই, এরকম একটা সিনারি দেবে কয়েকটা, মানে যেগুলো আপার এবং লোয়ার জোন দুইটাতে ফাইব্রোসিস হতে পারে, দিয়ে তারপরে বলবে যে পেশেন্টের মোস্ট লাইকলি কজ কোনটা। সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আপার জোন নাকি লোয়ার জোনে ফাইব্রোসিস আছে, সেটার উপর ডিপেন্ড করে আমাদের আন্ডারলাইং কজটা ইভ্যালুয়েট করতে হবে। এই কারণে আমাদের এই জিনিসটা অবশ্যই মুখস্থ রাখতে হবে যে কোনটা আপার জোনে করে, কোনটা লোয়ার জোনে ফাইব্রোসিস করে। যেমন আগের প্রশ্নতে আমরা যদি চিন্তা করি যে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস হচ্ছে আপার জোন ফাইব্রোসিস করে, মিথোট্রিক্সেট বা ড্রাগ গুলো করে লোয়ার জোন ফাইব্রোসিস। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন দেয় যে কোন একটা পেশেন্ট আসছে যে অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিস বা এরকম জয়েন্ট পেন আছে, সাথে পেশেন্টের মিথোট্রিক্সেট ড্রাগ খাইতেছে, তার হয়তো আদার্স কোনো কারণে রিউমাটয়েড আর্থ্রাইটিস বাড়ছে বা আইবিডি আছে, সেটা কারণে মিথোট্রিক্সেট পাচ্ছে। এই পেশেন্টটা এখন আমাদের কাছে আপার জোনে ফাইব্রোসিস পাচ্ছে বাইলেটারালি, মোস্ট লাইকলি কজ কি? তাহলে এটা কি অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসের কারণে হইতেছে নাকি মিথোট্রিক্সেটের কারণে হইতেছে? তাহলে অ্যান্সার কি হবে তাহলে এটা? অ্যাঙ্কিলোজিং স্পন্ডিলাইটিসের কারণে হইতেছে। তাহলে এই জন্য হচ্ছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ এই পরীক্ষাগুলোতে অনেক সময় এরকম মিক্সড থাকবে। তাহলে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা ফাইব্রোসিস উপরে হয়েছে নাকি নিচে হয়েছে। 60-year-old man presents with a history of cough and weight loss. He smoked 40 cigarettes a day since he was 17 years old. Describes recent darkening of his skin. Chest X-ray reveals a mass suspicious of lung cancer at the left hilum. তাহলে পেশেন্টের লাং মাস আছে, কাপ, ওয়েট লস আছে, আর স্কিন ডার্কেনিং আছে। তাহলে ডায়াগনোসিস কি হবে এখানে? ইয়েস। তাহলে এখানে হচ্ছে একটোপিক অ্যাসিডিসিলিস হচ্ছে। তাহলে ডায়াগনোস কোনটা, ডি অর ই? আচ্ছা, স্কমার্শিয়াল কার্সিনোমা কেন এখানে, মানে স্কমার্শিয়াল কার্সিনোমা কি গুলো আছে? ডার্কেনিং কোথায় হয়, স্মল সেল আর স্কমার্স সেল?
আচ্ছা, পরীক্ষায় আমাদের হচ্ছে যে মানে যদি এই প্যাটার্নটা জানা থাকে আসলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে, তাহলে এইগুলো অ্যান্সার করা খুবই সহজ হবে। স্কোয়ার সেল লাং কার্সিনোমা সিনারিও যদি পরীক্ষায় থাকে, তাহলে 99% কেসে হাইপারক্যালসিমিয়া সিনারিও থাকবে। ডিরেক্ট বলা থাকতে পারে যে ক্যালসিয়াম বেশি আছে, অথবা পলিউরিয়া পলিডিপসিয়া এই ধরনের কথা বলা থাকবে। এটা আসলে 100%ই হবে, 99% মানে 1% সেফের জন্য রাখা হয়েছে আর কি। বাকি দুইটাতে সিনারিও থাকতে পারে ক্যাভিটাল ইলেশনের কথা বলা থাকতে পারে, অথবা ক্ল্যাবিং এর কথা বলা থাকতে পারে, যদিও এটা খুবই আনকমন। স্মল সেল কাস্টমার সিনারি থাকলে অলওয়েজ হাইপারক্যালসিমিয়া সিনারি থাকবে। খুব রেয়ারলি যদি প্রশ্ন কঠিন হয় তাহলে ক্যাভিটেশন বা ক্ল্যাবিং কথা বলা থাকতে পারে। স্মল সেল লাং কার্সিনোমার ক্ষেত্রে কি কিগুলো থাকতে পারে? একটা হচ্ছে সিআর এর কথা বলা থাকতে পারে, এটাই সবচেয়ে কমনলি পরীক্ষায় দেয়। একটা হইতে পারে একটোপিক অ্যাসিডেজ সিক্রেশন বা একটোপিক কুশিং। তাহলে একটোপিক অ্যাসিডেজ আবার ডিরেক্টলি বলবে না, সেই ক্ষেত্রে বলা থাকবে হচ্ছে হাইপারটেনশন উইথ হাইপোক্যালেমিয়া, সাথে লাং ক্যান্সার ফিচার্স। এক্সিলেন্ট। অ্যানাদার হচ্ছে ল্যাম্বার্টিটন সিনড্রোম। তাহলে পেশেন্টের প্রক্সিমাল মাসল উইকনেস থাকবে, অটোনমিক ডিস্টারবেন্সের ফিচার্স থাকবে, আর ক্যারেক্টারিস্টিক ফিচার হিসেবে উইকনেস রিফ্লেক্স এগুলো হচ্ছে অ্যাক্টিভিটি পর বাড়ে। সরি, উইকনেস আর রিফ্লেক্স এগুলো অ্যাক্টিভিটি আরো স্ট্রং হয় আর কি, উইকনেসটা কমে যায়, রিফ্লেক্সটা বাড়ে। আর ফোর্থ একটা সিনারিও থাকতে পারে পলিমায়োসাইটিস অ্যান্ড ডার্মাটোমায়োসাইটিস এর সিনারিও থাকতে পারে। আর খুব বেশি ডিফিকাল্ট কোশ্চেন করলে অ্যাড্রেনাল মেটাস্টেসিস সিনারিও থাকতে পারে। আচ্ছা, একটু কেস সিরিজে আর একটা ক্লু থাকবে হাইপারটেনশন, হাইপোক্যালেমিয়া এন্ড আছে পিগমেন্টেশন, যেটা এই কোশ্চেনে আছে। তাহলে এই পাঁচটা প্যাটার্ন দিয়ে আমাদের স্মল সেল লাং কার্সিনোমার প্রশ্ন আসতে পারে। সবথেকে কমন হচ্ছে সিআর, তারপর হচ্ছে কুশিং, ল্যাম্বার্টিন মায়োসিটিস, পলিমায়োসাইটিস, ডার্মাটোমায়োসাইটিস এন্ড অ্যাড্রেনাল মেটাস্টেসিস। আর স্মল সেল কার্সিনোমা সিনারিও থাকলে অলমোস্ট অলের হাইপারক্যালসিমিয়া সিনারিও থাকবে। A 70-year-old woman with none case of COPD admitted to the respiratory ward. She is breathless, coughing up green sputum, and has an audible wheeze. She is given 24% oxygen via venturi mask, nebulized salbutamol, ipratropium, prednisolone. After 1 hour, she is still dyspneic. ABG report reveals pH 7.3, partial pressure oxygen 6 kilopascal, partial pressure of carbon dioxide 10 kilopascal, bicarbonate 22. তাহলে পেশেন্টের টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর আছে, হাইপার ক্যাপনিয়া রয়েছে, পেশেন্টের অলরেডি নেবুলাইজার, অক্সিজেন, স্টেরয়েড সবগুলো দেওয়া হয়ে গেছে। তাহলে আমাদের নেক্সট ট্রিটমেন্ট হবে হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেশন। এটা হচ্ছে খুবই কমন একটা প্রশ্নের প্যাটার্ন ফর বোথ এফসিপিএস এন্ড এমআরসিপি, যে অ্যাকিউট এক্সারবেশন অফ সিওপিডি এটা ম্যানেজমেন্ট কি করব, অ্যাকিউট এক্সারবেশন অফ অ্যাজমা এটা ম্যানেজমেন্ট কি করব। যদি অ্যাজমা পেশেন্ট হতো তাহলে আমরা কি করতাম? অ্যাজমা পেশেন্ট, এবিজি রিপোর্ট বাদ, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা প্রেজেন্ট করছে, পেশেন্টের অক্সিজেন দেওয়া হয়েছে, নেবুলাইজেশন করা হয়েছে, স্টেরয়েড দেওয়া হয়েছে, রেসপন্স করে নাই, এরপরে ট্রিটমেন্ট কি হবে? অ্যাজমা পেশেন্ট অ্যাকিউট শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসছে, আমরা তাকে অক্সিজেন দিয়েছি, তারপর হচ্ছে ব্রঙ্কো ডায়ালেটর দেওয়া হয়েছে, স্টেরয়েড দেওয়া হয়েছে। এই তিনটা তো দুইটার জন্য কমন, এজমার জন্য কমন, সিওপিডির জন্য কমন। নেক্সট স্টেপ কি হবে? হ্যাঁ, সিওপিডির জন্য বাইপাপ অক্সিজেন বাড়াবে আর কার্বন ডাইঅক্সাইড এক্সিশন হেল্প করবে।
অ্যাজমার জন্য নেক্সট হচ্ছে আইভি ম্যাগনেসিয়াম সালফেট। না, এখানে মাঝখানে একটা স্টেপ আছে। এই মেডিকেল থেরাপিগুলো দেওয়ার পরে আমাদের স্টেপ হচ্ছে আইভি ম্যাগনেসিয়াম সালফেট দিব। এরপরে যদি রেসপন্স না করে কোনো জায়গায় আছে আইভি, এই যে অ্যামাইনো ফাইলিন অথবা আইসিইউ রেফার। আর সিওপিডি ক্ষেত্রে মাঝখানে একটা স্টেপ আছে নন ইনভেসিভ ভেন্টিলেশন। এটা বলার কারণ হচ্ছে এই দুটো পরীক্ষা খুব কমনলি সিনারিও আসে, অন্যান্যগুলো ইউজুয়ালি এরকম আসে না। সিওপিডি বা অ্যাজমা যখন অ্যাকিউট এক্সারশন সিনারিও থাকবে, এই পেশেন্টগুলোর ক্ষেত্রে বলাই থাকবে অক্সিজেন দেওয়া হয়ে গেছে, ব্রঙ্কোডাইলেটর দেওয়া হয়েছে, স্টেরয়েড দেওয়া হয়েছে। এই তিনটে ড্রাগ দেওয়া হয়েছে কিনা এটা আগে দেখতে হবে। তাহলে প্রশ্ন কয়েকভাবে আসতে পারে। কোনো কোনো পেশেন্টে বলা থাকতে পারে যে পেশেন্ট অক্সিজেন পাইছে, ব্রঙ্কোডাইলেটর পাইছে, এরপরে কি করবো? তাহলে এরপর আমরা স্টেরয়েড দিব। তাহলে এই তিনটা ড্রাগ পাইছে কিনা এটা আগে আমাদের প্রশ্নে অ্যান্সার হতে হবে। যদি এই তিনটা ড্রাগ পেয়ে যায়, তাহলে অ্যাজমার ক্ষেত্রে আমরা দিব হচ্ছে আইভি ম্যাগনেসিয়াম সালফেট, আর সিওপিডির ক্ষেত্রে আমরা নন ইনভেসিভ ভেন্টিলেশন। সিওপিডির ক্ষেত্রে আরেকটু ইনশিওর হতে হবে যে পেশেন্টের হাইপার ক্যাপনিয়ার কথা লেখা আছে কিনা প্রশ্নে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে পেশেন্টের পিএইচ আছে 7.3, মানে অ্যাসিডিস আছে, পার্শিয়াল কার্বন ডাইঅক্সাইড এটাও বেশি। তাহলে এই দুইটা হচ্ছে পরীক্ষার প্রশ্ন আসার প্যাটার্ন। একটা ড্রাগ দিয়ে আসতে পারে যে মেডিসিন দুইটা পাইছে বা একটা পাইছে আর দেওয়া হয় নাই, অথবা তিনটা মেডিসিনই পেয়ে গেছে, নেক্সট স্টেপ কি করবো। তাহলে সিওপিডির ক্ষেত্রে নন ইনভেসিভ ভেন্টিলেশন বা বাইপাপ, আর অ্যাজমার ক্ষেত্রে হচ্ছে আইভি ম্যাক্সাল। এরপর যদি রেসপন্স না করে তাহলে তো আমরা তো ইন্টিউবেশন করবো, ইনভেসিভ ভেন্টিলেশন চলে যাবো আর কি। তাহলে অ্যাজমা এবং সিওপিডি ম্যানেজমেন্ট, এই যে অ্যাকিউট এক্সারবেশনের ম্যানেজমেন্ট, এটা আজকে একটু ডেভিশন থেকে দেখে নিয়ে এখন স্টেপ ওয়াইজ বলা আছে এগুলা। A 30-year-old lorry driver presents to the clinic. He is obese, BMI 40 kg per meter square, and has been having trouble staying awake at the wheel. His wife says that he has always snored and he has often heard him stop breathing. Baseline oxygen saturation normal আছে. Overnight sleep study shows a 4% oxygen deep rate of 20 per hour and A4 sleepness score 19. তাহলে এগুলো স্কোর আসলে আমাদের জন্য মনে রাখা কঠিন। আমরা সহজে যদি মনে রাখি, পেশেন্ট হচ্ছে ওবেস পেশেন্ট, তার হচ্ছে স্নোরিং প্রবলেম আছে আর ডে টাইম স্লিপিনেসের প্রবলেম আছে। প্রশ্ন আমাদের কাছে জানতে চাইছে হোয়াট উড বি দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ম্যানেজমেন্ট ফর হিম। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমরা অবস্ট্রাকটিভ স্লিপ আপনার পড়াশোনা বলছিলাম, প্রশ্ন আসতে হয় দুই ভাবে, ইনিশিয়াল ম্যানেজমেন্ট কি হবে বা মোস্ট ইফেক্টিভ ম্যানেজমেন্ট কি, আর একটা লং টার্ম ম্যানেজমেন্ট কি। তাহলে যে পেশেন্টের মনে করেন এই যে ডে টাইম স্লিপিনেস হয়েছে, স্নোরিং হইতেছে, পেশেন্টের নাইট অ্যাপনিয়া হইতেছে, এই পেশেন্ট যদি আমরা ওয়েট লস করি, এর কতদিন সময় লাগবে ওয়েট লস করতে? তার বিএমআই হচ্ছে 40 কেজি পার মিটার স্কোয়ার। তাহলে এই পেশেন্টের ওয়েট লস যদি আমরা করতে যাই, তাহলে যে 6 মাস বা 1 বছর সময় লাগবে, এই টাইমটাতে তার তো সিমটম কোনো ইম্প্রুভ হবে না এটা। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে স্ট্যাট কন্টিনিউয়াস পজিটিভ এয়ার প্রেশার। এটা কিন্তু আমরা অস্ট্রাসিলেশন পড়াশোনা বলছিলাম যে যদি ইনিশিয়াল ম্যানেজমেন্ট, সিমটোমেটিক ট্রিটমেন্ট, মোস্ট ইফেক্টিভ ট্রিটমেন্ট, এই ধরনের কথা বলা থাকবে প্রশ্নে, তাহলে অ্যান্সার হবে সিপাপ। আর যদি বলো লং টার্ম ম্যানেজমেন্ট কি, বা পেশেন্টের নন ফার্মাকোলজিক্যাল বা লাইফস্টাইল মডিফিকেশন কি করতে পারে, সেক্ষেত্রে অ্যান্সার হবে ওয়েট লস। তাহলে এটা হচ্ছে আমাদের লং টার্ম ম্যানেজমেন্ট, ইনিশিয়াল ম্যানেজমেন্ট না। এটা একটু খেয়াল রাখা লাগবে, দুইভাবে কিন্তু প্রশ্ন আসে। সো প্রশ্নের উপর ডিপেন্ড করে আমাদের অ্যান্সার ডিফারেন্ট হবে। আর এটা তো এমএসবিতে বেশ কয়েকবার আমাদের সময় আসছিল, আমরা ভুলও করে আসছিলাম। এটা তো খুবই সিম্পল দেওয়া আছে, এর সাথে আরো কমপ্লিকেট করে দেওয়া থাকে। আমাদের সময় যেটা আসছিল সেটাতে পেশেন্টে বলা ছিল যে পেশেন্টের ম্যান্ডিবুলার অ্যাবনর্মালিটি আছে, আরো বেশ কিছু কথাবার্তা বলা ছিল। এরপর লেখা ছিল যে ম্যানেজমেন্ট কি হবে, ইনিশিয়াল সিমটোমেটিক ম্যানেজমেন্ট। সো অনেকেই যে ম্যান্ডিবুলার অ্যাডভান্সমেন্ট ডিভাইস এগুলো অ্যান্সার করে আসছে, আমি নিজে অ্যান্সার করে আসছিলাম। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার না। পেশেন্টের যে সমস্যা থাকুক, ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে সিবা, অন্যদিকে খেয়ালই করা যাবে না। শুধু যদি বলে লং টার্ম ম্যানেজমেন্ট, তাহলে ওয়েট লস। A 40-year-old nurse
comes to the clinic. She has been coughing for the last 3 months. Has a cavity on chest X-ray, and Mycobacterium tuberculosis has been grown from the sputum. HIV testing is negative. Antibiotic sensitivities are awaited. Antibiotic resistance would be optimal. সেটা কথা পালমোনারি টিবি পেশেন্ট তার অ্যান্টিটিবি রেজিমেন্ট কি হবে আর কি। এত ক্লিন কাট এরকম প্রশ্ন আসলে পরীক্ষা ইউজুয়ালি আসবে না, কিন্তু অনেক সময় আবার দিয়েও দিতে পারে। বেশি সহজ প্রশ্ন দেখে কনফিউশন হওয়ার কারণ নেই। অ্যান্সার হচ্ছে আইসোনাজিড, রিফাম্পিসিন, পাইরিজিনামিড এন্ড ইথাম্বুটল। আচ্ছা, প্রত্যেকটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এমন কিছু অ্যাডভার্সিভেট আমাদের পড়ে রাখা লাগবে। আইসোনাজিড থেকে পরীক্ষা আসার মতো অ্যাডভার্সিভেট কি আছে? তাহলে আমাদের পড়ার সময় কোশ্চেন সলভ করার একটা উদ্দেশ্য হচ্ছে পরীক্ষা কিভাবে প্রশ্ন সেটা জানা। সব প্রশ্ন পরীক্ষা আসবে এমন না। পরীক্ষায় যদি প্রশ্নগুলো দেখেন, প্রত্যেক প্রশ্নেরই একটা প্যাটার্ন থাকে যে এইগুলা থেকেই পরীক্ষা প্রশ্ন আসে। অ্যাডভার্সিভেট অনেক আছে, সবগুলো কখনো আপনি পরীক্ষায় দিবে না। আইসোনাজিড থেকে একটা ইম্পর্টেন্স হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি। প্রিভেন্ট করার জন্য আমরা কি করি? ভিটামিন বি সিক্স সাপ্লিমেন্টেশন দিই। খুবই কমন, আমরা 6 বিট পাইরোবিট এগুলো প্রেসক্রাইব করি একসাথে। আইসোনাজিড থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে। আইসোনাজিড দেওয়ার পরে পেশেন্টের মনে করেন স্কিন র্যাশ ডেভেলপ করছে, তাহলে ডায়াগনোসিস কি হবে? সেন্সিটিভিটি যে কোনো ড্রাগে হইতে পারে, সো এই ধরনের প্রশ্ন পরীক্ষা আসবে না। তাহলে আইসোনাজিডের সাথে এমন কোনো স্কিন কন্ডিশন রিলেটেড আছে যেটা এর জন্য ইম্পর্টেন্ট। এক্সেলেন্ট। তাহলে আইসোনাজিড কি করে? ড্রাগ ইনডিউস লুপাস করে। কি অ্যান্টিবডি পজিটিভ পাবো আমরা? তাহলে এই প্রশ্নটাই লাস্ট মনে হয় জানুয়ারি বা জুলাইতে আসছিল। এরকম কোন একটা পেশেন্ট অ্যান্টিবি পাচ্ছে, পাওয়ার পরে একটা স্ক্রিন আসে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে যে স্ক্রিনে ডেভেলপ করছে, এই পেশেন্টে আমরা অ্যান্টিবডি টেস্ট করলে কি পজিটিভ পাবো। তাহলে এই ক্ষেত্রে অ্যান্টি হিস্টোন অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যাবে। তাহলে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কেন? দেখেন, স্ক্রিনের যে কোনো ড্রাগে হইতে পারে, তাহলে এরকম নন স্পেসিফিক জিনিস আপনাকে কখনো দিবে না। আপনাকে দিবে যে কোন ড্রাগের জন্য স্পেসিফিক কি আছে। যেমন আইসিনের জন্য পেরিফেরাল নিউরোপ্যাথিটা ইম্পর্টেন্ট, অন্য ড্রাগগুলোতে ইউজুয়ালি পেরিফেরাল নিউরোপ্যাথি হয় না। এটার জন্য ড্রাগ ইনডিউস লুপাসটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে সিজার ইম্পর্টেন্ট, তবে এটা পরীক্ষা খুব একটা পড়ে না। ওকে, রিফাম্পিসিন থেকে পরীক্ষা কি আসতে পারে? হেপাটাইটিস। হেপাটাইটিস অ্যান্টিবি সবগুলোই করতে পারে, সো এটা রিফাম্পিসিনের পরীক্ষা দিয়ে আসবে না। ইনডিউস একটা আসতে পারে, এটা আবার এটা হচ্ছে এমআরসি পরীক্ষা বেশি আসে, আমাদের এফসিস পরীক্ষা কম আসে। রিফাম্পিসিন থেকে বেশি আসে সবচেয়ে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। যখন একটা পেশেন্টের অ্যান্টিটিবি ড্রাগ দেওয়া হয়েছে, এরপরে পেশেন্টের দেখা যাচ্ছে ক্রিয়েটিন বেড়ে গেছে, ইসনোফিল কাউন্ট বেশি, পেশেন্টের এই জেনারেলাইজড ম্যালাইজ, তারপর যে ফিভারি সেই ধরনের ফিলিং হইতেছে। মেইন কথা হচ্ছে পেশেন্টের ক্রিয়েটিন বাড়ছে, ইসনোফিল কাউন্ট বাড়ছে। কারণ ডায়াগনোসিস হচ্ছে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, কালপিট ড্রাগ হচ্ছে রিফাম্পিসিন। তাহলে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিসের ভিতরে কজ খুঁজলে দেখবেন ড্রাগ কজের মধ্যে একটা আছে রিফাম্পিসিন। এটা একটা আসতে পারে। আরেকটা আসতে পারে, এটা হচ্ছে অটোইমিউনো হিমোলাইসিস করে, থ্রম্বোসাইটোপেনিয়া করে। তাহলে এইটাতে প্রশ্ন আসতে পারে পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল ফল করতেছে, কোন টেস্ট পজিটিভ আছে বা এলডিএইচ এর বেশিক্ষণ বেশি, কোন ড্রাগটা রেসপন্সিবল। তাহলে এই রিফাম্পিসিন দিয়ে সবচেয়ে কমন আসে অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, আর একটা আসতে পারে সাইটোপেনিয়া দিয়ে। এই দুইটা হচ্ছে বেশি কমন। আর এফসিস এই এমআরসি পরীক্ষার জন্য আসতে পারে যে সাইটোক্রোম P450 এনজাইম ইন্ডিউসার, এটা দিয়ে ওসিবি ফেলার হয়েছে বা ওয়ারফেরিন বন্ধ কোনো ড্রাগ ফেলার হয়েছে, কোন ড্রাগটা রেসপন্সিবল এনটিবির মধ্যে। প্যারিজিনোমাইড দিয়ে কি আসতে পারে? গাউট, এটা হচ্ছে সবথেকে কমন। প্যারিজিনোমাইড সিনারিও দিলে ইউজুয়ালি গাউটের সিনারিও থাকবে। আরেকটা আসতে পারে যেটা এতক্ষণ আগে বলতেছিলাম, অ্যান্টিটির মধ্যে সব থেকে হেপারোটক্সিক ড্রাগ কোনটা?
তাহলে সবগুলো হেপাটাইটিস করলেও এর মধ্যে সবথেকে খারাপ হচ্ছে পারিজিনামাইড, এটা হচ্ছে মোস্ট হেপাটোটক্সিক ড্রাগ। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে কোন একটা পেশেন্টের, আমরা অ্যান্টিটিবি ড্রাগ শুরু করছি, পেশেন্টের হেপাটাইটিস ডেভেলপ করছে, কোন ড্রাগটা মোস্ট লাইকলি রেসপন্সিবল? তাহলে সবগুলাই করতে পারে, বেশি করে পারিজিনামাইড। আরেকটা প্রশ্ন আসতে পারে কি, কোন একটা পেশেন্টের পালমোনারি টিবি আছে, ড্রাগ স্টার্ট করা হয়েছে, পেশেন্টের এখন বিলিরুবিন এলটিএসটি বেড়ে গেছে, মানে ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস ডেভেলপ করছে। আমরা নতুন করে আবার অ্যান্টিটিবি রিইন্ট্রোডিউস করতে চাই, কোন ড্রাগটা সবাই লাস্টে দিব বা কোন ড্রাগটা অ্যাভয়েড করব? তাহলে কোনো পেশেন্ট যদি সিভিয়ার হেপাটাইটিস হয় তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমরা পারিজিনামাইডটা অ্যাভয়েড করি। তাহলে পারিজিনামাইডটা ইম্পর্টেন্ট হচ্ছে এইভাবে প্রশ্ন আসতে পারে, মোস্ট হেপাটোটক্সিক ড্রাগ বা ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হলে কোনটা আমরা অ্যাভয়েড করব? তাহলে সেটা হচ্ছে পারিজিনামাইড। আর পরীক্ষায় আমরা বললাম সবচেয়ে কমন আসে গাউটি সিনারি দিয়ে। ইথম্বুটাল থেকে কি আসতে পারে? বাকি সবগুলো দেবো আমরা। ইথম্বুটাল থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে অপটিক নিউরাইটিস। আচ্ছা, এনটিটিভি ইনডিউসড হেপাটাইটিস এটার ম্যানেজমেন্ট আলাদা করে রিটেন পরীক্ষাগুলোতে পড়ে, এটা পার্ট 1 পরীক্ষাতে আসবে না, এটা আসে এফসিপিএস বা এমএস এই ফেজে বা ফেজ বি রিটেন পরীক্ষা এগুলোতে আসে। আর আমাদের ক্লিনিক্যাল অনুসারে লাগতে পারে, একটু শর্ট করে বলে দিই। যদি কোনো পেশেন্টের ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস ডেভেলপ করে এনটিটিভি দেওয়ার পরে, তাহলে আমরা মেইনলি হচ্ছে এএলটি লেভেলটা দেখি আর সিমটমস আছে কিনা যদি দেখি। যদি পেশেন্টের 5 টাইমসের বেশি এএলটি ইনক্রিজ করে অথবা 2.5 এর বেশি, সাথে সিমটমস যদি থাকে, মানে পেশেন্ট যদি ইকটেরিক থাকে, তাহলে আমরা অ্যান্টিটিবি ড্রাগটা অফ করে দিই সবগুলাই। এরপর আমরা যখন লিভার ফাংশন টেস্টটা নর্মাল আসে তখন আমরা দুইভাবে শুরু করতে পারি। একটা হচ্ছে যে সবগুলো ড্রাগ আবার ইন্ট্রোডিউস করতে পারি, এটা অনেক সাদা করে। তো বেশিরভাগ প্র্যাকটিস হচ্ছে যেটা লিস্ট হেপাটোটক্সিক সেটা দিয়ে শুরু করা। কারণ আমরা সবার আগে ইথাম্বুটাল দিয়ে শুরু করি, এটা হচ্ছে লিস্ট হেপাটোটক্সিক। এটা শুরু করার পর 2-3 দিন ওয়েট করি যে পেশেন্টের জন্ডিস ডেভেলপ করতেছে কিনা। যদি না হয়, এটা যেহেতু লিস্ট হেপাটোটক্সিক ইউজুয়ালি জন্ডিস ডেভেলপ করে না। এরপর আমরা দিয়েছি রিফাম্পিসিন, এটাতে আরো কয়েকদিন দেখি। এরপর যদি কোনো সমস্যা না হয় তারপর আমরা আইসোলেট যোগ করি। এরপর যদি কোনো সমস্যা না হয় দেন হচ্ছে আমরা পাইজনেট যোগ করতে পারি। আর যদি কোনো পেশেন্টের প্রথমে সিভিয়ার হেপাটাইটিস থাকে বা দেখা যাচ্ছে সিএলডি পেশেন্ট বা আগে থেকে লিভারে কোনো প্রবলেম আছে, তাহলে আমরা পারিজেনাইটটা বন্ধ করে দিই। বাকি যে 3টা ড্রাগ আছে এই 3টা ড্রাগ কন্টিনিউ করি। এখন এর মধ্যে অন্য কোনো ড্রাগও রেসপন্সিবল হইতে পারে হেপাটক্সিটির জন্য, সেক্ষেত্রে ডিপেন্ড করবে যে কোন ড্রাগটা রেসপন্সিবল। যদি আমরা দেখি রিফাম্পিসিন দেওয়ার পর পেশেন্ট আবার জন্ডিস ডেভেলপ করছে, তাহলে মোস্ট লাইকলি সেটা রেসপন্সিবল, আমরা তখন রিফাম্পিসিন বন্ধ করে দিব। এখন কোন ড্রাগ বন্ধ করছে এটার উপর ডিপেন্ড করে আমাদের আবার যে প্রোটোকলটা আছে এটা আবার চেঞ্জ হয় আর কি। বিশেষ করে যদি রিফাম্পিসিন বন্ধ করে তাহলে আমাদের অন্য অন্য সেকেন্ড লিঙ্ক অ্যান্টিবি ড্রাগ এর সাথে অ্যাড করা লাগে। সো এত কিছু আমাদের না জানলে চলবে পার্ট 1 এর জন্য। শুধু এটুকু জানেন যে মোস্ট হেপাটাইটিস হচ্ছে পারিজিনামাইড, পেশেন্টের ড্রাগ ইনডিউসড হেপাটাইটিস হলে আমরা সবগুলো ড্রাগ বন্ধ করে দিব। তারপর লিস্ট হেপাটোটক্সিক ড্রাগ ইথাম্বুটাল দিয়ে আবার ট্রিটমেন্ট শুরু করব। তারপর একটা একটা ড্রাগকে অ্যাড করতে থাকবো, যদি বেশি সিভিয়ার হয় সেক্ষেত্রে আমরা পারিজিনামাইডটা বন্ধ করে দিব। তাহলে লিস্ট হেপাটোটক্সিক হচ্ছে ইথাম্বুটাল আর মোস্ট হেপাটোটক্সিক হচ্ছে পারিজিনামাইড। এই দুটো ইনফরমেশন আমাদের পার্ট 1 এর জন্য দরকার। 60-year-old woman attends the clinic complaining of shortness of breath over the preceding 2 months. She has also had problems with nasal irritation, discharge, and sinus pain. She is known to have asthma, which has recently been poorly controlled despite inhaled steroid. CBC shows eosinophil count of 30%. Chest X-ray shows peripheral pulmonary shadows. তাহলে এটা হচ্ছে খুবই কমন একটা সিনারিও পরীক্ষার জন্য। যদি কোনো পেশেন্ট দেখেন যে পোরলি কন্ট্রোল অ্যাজমা, মানে পেশেন্টে অ্যাজমা ট্রিটমেন্ট পাচ্ছে কিন্তু সহজে ভালো হচ্ছে না, এর সাথে আবার ভেরি হাই ইসনোফিল কাউন্ট, তাহলে মোস্ট লাইকলি ডায়াগনোস হচ্ছে ইজিপিএ। আচ্ছা, এটা আমাদের লাস্ট কোশ্চেন। A 70-year-old man
with moderate COPD attends the emergency department with increasing dyspnea. He has been found to have 3 centimeter pneumothorax. তাহলে আমরা প্রথমে একটা পড়ছিলাম যে প্রাইমারি স্মল সাইজ সিমটোমেটিক নিউমোথোরাক্স। আর এখানে আছে টেনশন নিউমোথোরাক্স আমরা একটা সিনারিও পড়ছি, আর এটা একটা পড়তেছি অ্যানাদার সিনারিও। তাহলে এটা কি প্রাইমারি নাকি সেকেন্ডারি নিউমোথোরাক্স? আর এটা হচ্ছে সেকেন্ডারি নিউমোথোরাক্স, পেশেন্টের সিওপিডি পেশেন্ট, সাইজটা মোর দ্যান 2 সেন্টিমিটার এবং পেশেন্ট সিমটোমেটিক। তাহলে ম্যানেজমেন্ট কি হবে পেশেন্টের? এক্সেলেন্ট। তাহলে আমরা ফার্স্টে হচ্ছে চেস্ট ড্রেন দিব। তাহলে সেকেন্ডারি নিউমোথোরাক্সের পেশেন্ট এটা যদি সিমটোমেটিক হয় এবং সাইজ যদি বড় থাকে, তাহলে আমাদের ইনিশিয়াল ম্যানেজমেন্ট হবে চেস্ট ড্রেন দেওয়া। তাহলে এরকম কয়েকটা সিনারিও আমরা যদি ডিসকাস করি, তাহলে আশা করা যায় নিউমোথোরাক্সের ম্যানেজমেন্টগুলো আমরা বুঝতে পারবো। তাহলে এই তিনটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। একদম ফার্স্টে দেখবেন পেশেন্টের আগে থেকে কোনো লাং ডিজিজ আছে কিনা, এরপর দেখবেন হচ্ছে সাইজ কত, আর হচ্ছে সিমটোমেটিক কিনা। আরেকটা অনেক সময় লাগে, বিশেষ করে ডেভিডসন যেহেতু বলা আছে যে পেশেন্টের বয়সটা কত, বয়স যদি 50 বেশি হয় তাহলে সেটা সিগনিফিকেন্ট, সেক্ষেত্রে আমাদের চেস্ট ড্রেন লাগতে পারে। তাহলে আগের যেটা আমরা পড়ছিলাম প্রাইমারি নিউমোথোরাক্স, সেটা ছিল ইয়ং পেশেন্ট, 18 বা 26 বছর এরকম বয়স ছিল। তাহলে ডেভিডসনের আজকে গিয়ে একটু দেখে নিন নিউমোথোরাক্সের যে একদম লাস্ট চ্যাপ্টারটা আছে, ওখানে গিয়ে যে কখন কখন আমরা চেস্ট ড্রেন দিব এটা আলাদা করে ছবিতে যে ফিগার আকারে দেওয়া আছে, কখন কখন আমরা চেস্ট ড্রেন দিই। অথবা আমার নোটসেও দেখবেন লাস্ট ওয়ার্কে লেখা আছে কখন আমরা চেস্ট ড্রেন দিব, প্রাইমারি ক্ষেত্রে কখন দিব, সেকেন্ডারি ক্ষেত্রে কখন দিব। এই প্রাইমারি ক্ষেত্রে আমরা ইনিশিয়ালি কখনো চেস্ট ড্রেন দিই না। প্রাইমারিতে চেস্ট ড্রেন দিব কখন? যদি নিডিল অ্যাসপিরেশন করার পরও পেশেন্ট সিমটোমেটিক থাকে, অথবা নিডিল অ্যাসপিরেশন করছি আমরা মোর দ্যান 2.5 লিটার এর বেশি এয়ার রিমুভ করা হয়ে গেছে। আর থার্ড হচ্ছে আমরা অ্যাসপিরেশন করছি কিন্তু এরপরও সাইজটা মোর দ্যান 2 সেন্টিমিটার আছে, মানে এখনো লার্জ সাইজ আছে। এই তিনটা কন্ডিশনে আমরা হচ্ছে প্রাইমারি নিউমোথোরাক্সের পেশেন্টের চেস্ট ড্রেন দিব। আর সেকেন্ড নিউমোথোরাক্সের ক্ষেত্রে এটা হচ্ছে ইনিশিয়ালি যদি সাইজ বেশি থাকে, সিমটোমেটিক থাকে, সেক্ষেত্রে আমরা চেস্ট ড্রেন দিব। অথবা যদি পেশেন্টের ইনিশিয়ালি সাইজ ছোট কিন্তু অ্যাসপিরেশন করার পর ইমপ্রুভ করছে না, তখনও চেস্ট ড্রেন দিব। আচ্ছা, প্রাইমারি নিউমোথোরাক্স, প্রাইমারি নিউমোথোরাক্স কাছে আমাদের ইনিশিয়াল ম্যানেজমেন্ট হচ্ছে অ্যাসপিরেশন করা। এখন কোনো পেশেন্টে আপনি নিডিল অ্যাসপিরেশন করলেন, করে দেখলেন যে 1.5 লিটারের বেশি এয়ার বের হয়ে গেছে, এখনো এয়ার বের হইতেছে, তাহলে এটা একটা ইন্ডিকেশন ফর চেস্ট ড্রেন। আরেকটা হচ্ছে অ্যাসপিরেশন করছেন এরপরও পেশেন্ট সিমটোমেটিক আছে, তাহলে সেটা হচ্ছে চেস্ট ড্রেন ইন্ডিকেশন। আর থার্ড হচ্ছে অ্যাসপিরেশন করা হয়েছে এরপরও সাইজ মোর দ্যান 2 সেন্টিমিটার রয়েছে। এই তিনটা ক্ষেত্রে আমরা হচ্ছে প্রাইমারি নিউমোথোরাক্সের পেশেন্টের চেস্ট ড্রেন দেব। কি বোঝা গেছে? ওকে, তাহলে নিউমোথোরাক্স রিলেটেড আমাদের কয়েকভাবে প্রশ্ন পড়তে হবে। প্রাইমারি হলে কি করব, সেকেন্ডারি হলে কি করব, সিমটোমেটিক হলে কি করব, অ্যাসিমটোমেটিক থাকলে কি করব, স্মল সাইজ হলে কি করব, লার্জ সাইজ হলে কি করব, ইনিশিয়াল ট্রিটমেন্ট ফেল করলে ফার্দার ম্যানেজমেন্ট কি করব। ওকে, তাহলে এগুলো আমাদের আজকে ডিসকাশন। তাহলে কোনো প্রশ্ন আছে আজকের টপিক রিলেটেড? ওয়েলকাম। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস আমাদের এই পর্যন্তই। আমরা দেখি যদি আমাদের সবগুলো চ্যাপ্টার শেষ করতে পারি টাইম লাগে, আমরা লাস্টে কিছু যেগুলো হাইলি টপিকস আছে সেগুলো হয়তো আর একটু ডিসকাস করার চেষ্টা করবো, যাতে কনফিউশন না থাকে। যেগুলো এরকম মানে হাইলি টপিকস আর কি, দেখবেন যে আমার নোটগুলোতে কিছু টপিকস লেখা আছে 10 স্টার দিয়ে, এই টপিকসগুলো খুব ফ্রিকোয়েন্টলি প্রশ্ন আসে। সো এইগুলো থেকে যদি কনফিউশন হয় তাহলে পরীক্ষায় মানে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। এই টপিকসগুলো কোনোভাবেই মিস করা যাবে না। আজকে আমরা যে কটা সিনারিও ডিসকাস করছি এর মধ্যে নিউমোথোরাক্স, লাং কার্সিনোমা, এই দুটো থেকে মোটামুটি প্রশ্ন থাকবে। কিভাবে থাকবে কোনো ঠিক ঠিকানা নেই, তো ইউজুয়ালি প্রশ্ন থাকে এখান থেকে। সো এইগুলো থেকে একদম ডিটেলস পড়া লাগবে।
বায়োস্ট্যাটিক্স আমরা লাস্টে হয়তো ডিসকাস করবো সিস্টেম চ্যাপ্টারগুলো শেষ হলে। এটা তো একটা ক্লাস নিলে আশা করা যায় কভার হয়ে যাবে, ওখানে খুব বেশি টপিকস নেই, মোটামুটি 5-6টা টপিকস পড়লে হয়ে যাবে হয়তো ওখান থেকে। ওকে ঠিক আছে তাহলে, আল্লাহ হাফেজ।